Uh, so today we will start our new chapter, which is completing the accounting cycle. And in this chapter, we will learn how to prepare worksheet, how to prepare closing journal entries or closing entries, how to prepare post-closing trial balance, and how to prepare classified balance sheet. That means in this chapter, we will learn four items or four requirements. ওকে, সো আমরা বলছিলাম আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে কি শিখব। তাহলে এখন আপনাদের ক্লাসে কি আমি ওয়ার্কশিট নিয়ে থিওরিটিক্যাল কোনো ইস্যুস নিয়ে কথা বলেছিলাম? ম্যাম আমাদের চ্যাপ্টার 3 এর পর কোনো কিছু দেখানো হয়নি ম্যাম। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথমে একটু ওয়ার্কশিটটাকে ডিফাইন করে জেনে নিয়ে এরপর আমরা ম্যাথটা শুরু করব। ঠিক আছে, সো দেখেন এখানে আমরা একটা ওয়ার্কশিটের স্যাম্পল দেখতে পাচ্ছি। সবাই আশা করছি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমাদের একটা ওয়ার্কশিটের একটা স্যাম্পল ওয়ার্কশিট আমরা দেখতে পাচ্ছি। এই পেজটা আমি ওপেন করেছি এই জন্য আপনাদেরকে যখন আমি ওয়ার্কশিটটাকে ডিফাইন করব আপনারা এখান থেকে দেখে বুঝবেন যে কেন এই ডেফিনেশনটা আমি বলছি। সো দেখে নেন এখানে ওয়ার্কশিটকে যখন ডিফাইন করা হচ্ছে তখন আমরা এভাবে ডিফাইন করতে পারি, ওয়ার্কশিট ইজ এ মাল্টি কলাম ফর্ম। তার মানে worksheet is such a book of account where we use so many columns. দেখেন এখানে আমরা যদি একটু তাকাই ওয়ার্কশিটে, এখানে আমরা অ্যাকাউন্টস টাইটেল একটা কলাম, অ্যাকাউন্টস টাইটেলের জন্য আমাদের ফার্স্ট কলাম, এরপর ট্রায়াল ব্যালেন্সের জন্য দুটো কলাম, এরপর অ্যাডজাস্টমেন্ট কলামের জন্য দুটো কলাম, এরপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের জন্য দুটো কলাম, ইনকাম স্টেটমেন্টের জন্য দুটো কলাম, দেন ব্যালেন্স শিটের জন্য দুটো কলাম। এভাবে আমরা কি করছি, 11টা কলাম আমরা ইউজ করছি ওয়ার্কশিট তৈরি করতে গিয়ে। এই জন্য আমাদের বলা হচ্ছিল যে ওয়ার্কশিট ইজ এ মাল্টিপল কলাম ফর্ম which is used in the adjustment process and in preparing financial statement. So if you look at the worksheet, you can see here we have a column, two column, or one heading, which is the name of which is adjustment. That means in the adjustment column, basically we are showing the adjusting entries, and after that, combining with trial balance, we are preparing adjusted trial balance. সো বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি। এখানে আমরা যখন ওয়ার্কশিটকে ডিফাইন করছিলাম বলেছিলাম ওয়ার্কশিট ইজ আ মাল্টিপল কলাম ফর্ম which is used in the adjustment process and in preparing financial statement. তো আমরা মাল্টিপল কলাম ফর্ম কেন বলেছি, 11টা কলাম এই বুক অফ অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে আমাদের ইউজ করতে হয়। আর এরপর বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্রসেসে কিভাবে হেল্প করে। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কশিটের ভেতরে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলোকে অ্যাডজাস্টমেন্ট কলামে দেখাই, এরপর ট্রায়াল ব্যালেন্সের সাথে সেই অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলোকে কম্বাইন্ড করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। দ্যাট মিনস এই ওয়ার্কশিটের ভেতরেই আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করতে পারছি, এবং when we will get the amount for adjusted trial balance, we can easily prepare our financial statements, that means income statement and balance sheet. যখন আমরা এই adjusted trial balance টা পেয়ে যাব তখনই আমরা ইজিলি কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, দ্যাট মিনস আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করাটা খুব সহজ হয়ে যাবে। দ্যাট মিনস এই একটা ওয়ার্কশিটের ভেতরে আমরা আমাদের অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করতে পারছি, আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো তৈরি হয়ে যাচ্ছে। বোঝা গেল? এই কারণে আমরা ওয়ার্কশিটকে এভাবে ডিফাইন করেছিলাম। বুঝতে পেরেছেন আমার কথাগুলো? হ্যালো? জি ম্যাম। ওকে, তাহলে যদি আপনার ডেফিনেশনটা বুঝে থাকেন দেন আমরা এবার একটা ম্যাথস চলে যাব। মানে এই ম্যাথগুলো অনেক বড়, তো এই একটা 1 ঘন্টা উপরে লেগে যায় এই ম্যাথ একটা করাতেই। সো দেখেন এখানে আমরা একটু কোয়েশ্চেনটা যদি দেখি, বলা আছে কি, at the end of its first month of operations, Watson Answering Service has the following unadjusted trial balance. আচ্ছা, will you please tell me where it is written at the end of its first month of operations
So for which month we will prepare the worksheet? কতটুকু সময়ের জন্য আমরা এই ওয়ার্কশিটটা তৈরি করবো আমাকে বলেন তো, কে বলতে পারবেন? হ্যালো, ম্যাম বুঝিনি, আবার একটু বললে ভালো হয়। কোয়েশ্চেনটা আরেকবার বলবো? জি ম্যাম। আমি বলেছি এখানে কোয়েশ্চেনে প্রথমেই বলা ছিল at the end of its first month of operations Watson answering service has the following unadjusted trial balance. তো এই একটা লাইন পড়ে আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি যে আপনি এই অঙ্কটা কতটুকু টাইম পিরিয়ডের জন্য করবেন, মানে এই ওয়ার্কশিটটা কতটুকু টাইম পিরিয়ডের জন্য তৈরি করবেন, আপনার অ্যান্সারটা কি হবে? 1 month. ইয়েস, 1 মান্থ। তার মানে আপনি মাথায় রাখবেন, যদি কোথাও আপনার কোনো এক্সপেন্সের কথা 1 মান্থের জন্য বলে দেয় ক্লিয়ারলি যে দ্য এক্সপেন্স ইজ টাকা 500, দ্যাট মিনস স্যালারি এক্সপেন্স ইজ টাকা 500 পার মান্থ, তার মানে আপনাকে বুঝতে হবে যে ওখানে আপনার অঙ্কটা 1 মাসের জন্য, দ্যাট মিনস আপনার জন্য অ্যামাউন্টটা হবে স্যালারি এক্সপেন্স 500 টাকা। বোঝা যাচ্ছে বিষয়টা বলতে চাচ্ছি? সো আপনাকে কিন্তু ওখানে বুঝে নিতে হবে আপনি আসলে কত মাসের জন্য অঙ্কটা করছেন। তো আমরা এখানে কি পেলাম? 1 মান্থ আমরা আমাদের ওয়ার্কশিটটা তৈরি করছি। ওকে, সো এবার দেখেন আমাদের এখানে at first a trial balance is given which is called unadjusted trial balance. Will you please tell me why it is called unadjusted trial balance? কেন এটাকে unadjusted trial balance বলা হচ্ছে, কে বলতে পারবেন? সাদিয়া, আপনি আছেন না? বলতে পারবেন এটা কেন এটাকে আমরা আনএডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বলছি? হ্যালো, জি ম্যাম আছি। হ্যাঁ বলতে পারবেন যে কেন আমরা এটাকে আনএডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বলছি? না ম্যাম, আই এম সরি। আচ্ছা, একটু জেনে রাখেন, in our chapter 2 we have learned to prepare journal, ledger and trial balance. When we are preparing that trial balance, at the time whether any adjustments are considered, কোন অ্যাডজাস্টমেন্ট কি আমরা কনসিডার করেছিলাম ওই ট্রায়াল ব্যালেন্স তৈরি করার সময়? না ম্যাম। ইয়েস। সো যেহেতু আমরা সেখানে কোনো অ্যাডজাস্টমেন্টই কনসিডার করিনি, এই জন্যই এটাকে আমরা বলে থাকি আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আর এখন আমরা যখন অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলোকে প্রথমে দিয়ে এরপর যখন আমরা আবার একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি আফটার প্রিপারেশন অফ অ্যাডজাস্টিং এন্ট্রিজ, তখন আমরা সেটাকে কি বলবো? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বলবো, বিকজ হিয়ার দ্য অ্যাডজাস্টমেন্টস আর কনসিডার্ড। এখানে আমরা এবার অ্যাডজাস্টমেন্ট গুলোকে কনসিডার করেছি, বাট আগের গুলোতে কনসিডার করিনি। বোঝা গেল? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, কেন আমরা এটাকে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বলছি, কেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সই বা আমরা কখন কোন ট্রায়াল ব্যালেন্সকে বলি সেটাও কিন্তু বুঝে নিলেন। ওকে, এবার আমরা দেখি অঙ্কটাতে কি বলছে। দেখেন, so at first an unadjusted trial balance is given and after that some adjustments or other data are given. We know that by using these other data we have to prepare the adjusting journal entries which will be used in preparation of our worksheet. So our first adjustment is insurance expires at the rate of 200 per month. In each month, insurance expires 2 months. So for this, what may be the adjusting journal entry? Can you please tell me? বলতে পারবেন কেউ? কেউ কি বলতে পারবেন? ম্যাম, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর পেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। কি ইন্স্যুরেন্স? প্রিপেইড ইন্স্যুরেন্স। Yes, okay. So তার মানে আমাদের জার্নালটা দাঁড়াবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। And what will be the amount? 200 সরি 2000? 200। 200. Okay, thank you very much. আপনি what's your name? নাম খায়রুল ইসলাম। Okay, ঠিক আছে।
You're absolutely correct. So our journal entry will be insurance expense debit, prepaid insurance credit. So আমরা প্রথমে জার্নালটা ফাইন্ড আউট করলাম। এখন we have to go to our worksheet. So আচ্ছা, একটা কথা বলতে আমি একটু ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে what are the steps or procedure you have to follow in preparation of your worksheet. এটা একটু জেনে নেন। So, in preparation of your worksheet, at first you have to prepare trial balance if the amount of trial balance is not given. Mind it. যদি আপনার অঙ্কে ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেওয়া না থাকে তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, ট্রায়াল ব্যালেন্স তৈরি করে নিতে হবে। After that, you have to write the adjusting entries in the adjustment column. তারপর কি করতে হবে, ওই যে আপনার যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো দেওয়া আছে, 4টা অ্যাডজাস্টিং এন্ট্রিজ আমরা দেখেছি, সেই অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলোকে অ্যাডজাস্টমেন্ট কলামে বলতে হবে। সো এখন আমরা একটু দেখে নেই, যেমন আপনাদেরকে আমি কি বলছিলাম, ইন্স্যুরেন্স যখন 200 টাকা এক্সপায়ার হচ্ছিল, সো আমাদের জার্নালটা কি দাঁড়াবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। সো now we have to check whether insurance expense and prepaid insurance in our trial balance. আমাদের এখন চেক করে দেখতে হবে যে আমাদের ট্রায়াল ব্যালেন্সের ভেতরে ইন্স্যুরেন্স এক্সপেন্স বা প্রিপেড ইন্স্যুরেন্স কোনো কিছু আছে কিনা। লেটস চেক। এখানে দেখেন আমি দেখতে পাচ্ছি প্রিপেড ইন্স্যুরেন্স বলে একটা অ্যাকাউন্ট আমাদের আছে, বাট ইন্স্যুরেন্স এক্সপেন্স বলে কিছু নেই। তাহলে এখন একটু খেয়াল করেন, আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স বলে কিছু নাই কিন্তু প্রিপেড ইন্স্যুরেন্স আছে। তাহলে আমাদের জার্নাল করার সময় কি করতে হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই কিন্তু প্রিপেড ইন্স্যুরেন্স আছে। এখন মনে রাখবেন, যখন আমার কোনো অ্যাকাউন্ট আমার ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দেওয়া থাকে না, তখন আমরা কি করব জানেন, এই যে আমাদের ট্রায়াল ব্যালেন্সটা দেখেন, এখানে কোয়েশ্চেনে যে ইনফরমেশন গুলো ছিল দেওয়ার পর আমরা 2 দাগ দিয়ে ক্লোজ করে দিয়েছিলাম না, এর নিচে গিয়ে আমাদেরকে লিখতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স বলে আমরা 200 টাকা ডেবিট দিকে বসাবো, বিকজ জার্নালে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ডেবিট করছি 200 টাকা, আর প্রিপেড ইন্স্যুরেন্সকে 200 টাকা ক্রেডিট করার কথা। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সের অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে আমরা বসিয়ে ফেললাম 200 টাকা। দেখতে পাচ্ছেন? হ্যালো Yes, ma'am. হ্যালো ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সটা যেহেতু আমাদের ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেওয়া ছিল না, তাই আমরা নতুন করে ট্রায়াল ব্যালেন্সের নিচে গিয়ে ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখে অ্যাডজাস্টমেন্ট কলামে ডেবিট দিকে বসিয়েছি, বিকজ আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজে জার্নালটা পেয়েছিলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, বাট প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দেওয়া আছে। আমরা এখন কি করব, ওই প্রিপেড ইন্স্যুরেন্সের পাশে আমরা অ্যাডজাস্টমেন্ট কলামের ডান দিকে রাইট সাইডে অথবা ক্রেডিট সাইডে 200 টাকা বসিয়ে দিলাম, বিকজ আমরা প্রিপেড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করেছিলাম। এভাবে আমাদের একটা একটা করে এন্ট্রি বসাতে হবে। নেক্সট হচ্ছে বলা হচ্ছে 1000 অফ সাপ্লাইজ আর অন হ্যান্ড অ্যাট অগাস্ট 31। 1000 টাকার সাপ্লাইজ এখন হাতে আছে। এখন দেখেন তো, প্রথমে আমাদের ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইজ দিয়ে দেওয়া ছিল কত, 1300। এখন বলছে হাতে আছে কত, 1000। তার মানে 300 টাকা আমরা কি করেছি, তার মানে 300 টাকা আমরা কি করেছি, ইউজ করেছিলাম। ইয়েস, আমরা ইউজ করেছি, ব্যবহার করে ফেলেছি। বিজনেসের রেভিনিউ জেনারেট করতে গিয়ে আমরা ইউজ করে ফেলেছি। এখন ইউজটাকে আমরা জার্নাল করতে গিয়ে কিভাবে দেখাই, জার্নাল কি অ্যাকাউন্ট হিসেবে দেখাই ইউজকে, মনে আছে? ডেবিট অ্যাকাউন্ট। আমি বলেছি কি অ্যাকাউন্ট হিসেবে দেখাই, তার মানে আপনি কিন্তু আপনাকে তো বলতে হবে ইউজটা তো ইউজ অ্যাকাউন্ট বলে কোনো কিছু নাই, এখানে ইউজটাকে এক্সপেন্স হিসেবে দিতে হয়। আমি সেটা বলতে চাচ্ছিলাম, সেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ইউজটাকে এক্সপেন্স হিসেবে দেখাবো। বোঝা গেল? জি ম্যাম। হ্যালো, ঠিক আছে, ইউজটাকে এক্সপেন্স হিসেবে দেখাবো। তাহলে আলটিমেটলি আমার জার্নালটা কি দাঁড়াবে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ কত, 1300 মাইনাস 1000, দ্যাট মিন্স 300 টাকা। বোঝা গেল? জি ম্যাম। তাহলে আলটিমেটলি এবার আবার আমি দেখবো যে আমার সাপ্লাইজ এক্সপেন্স এবং সাপ্লাইজ দুটোই কি ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দেওয়া আছে। দেখেন এখানে সাপ্লাইজটাকে আমি দেখতে পাচ্ছি আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, তো আমি সাপ্লাইজকে জার্নাল করতে গিয়ে কি করেছি, ক্রেডিট করেছি। সো অ্যাডজাস্টমেন্ট কলামের
ক্রেডিট দিকে সাপ্লাইয়ের পাশে আমরা লিখে ফেলেছি 300 টাকা, কিন্তু সাপ্লাইজ এক্সপেন্স তো আমাদের ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দেওয়া নেই। সো আমি কি করেছি, দুদাক দিয়ে যেখানে ক্লোজ করে দিয়েছিলাম সেটার নিচে সাপ্লাইজ এক্সপেন্স বলে আমি ডেবিট করেছি 300 টাকা। বোঝা গেল এটা? জি ম্যাম। ওকে, এবার দেখেন নেক্সট, monthly depreciation on the equipment is 900. 900 টাকা করে মান্থলি ডেপ্রিসিয়েশন হবে, এবং আমরা জানি যে আমরা অঙ্কটা করছিও মান্থলি, এক মাসের জন্যই। তাহলে 900 টাকা হলে জার্নালটা কি হবে আমাদের বলেন তো? ভুলে গেছেন কেউ? বা কারো কি মনে আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। Yes, depreciation is debit, accumulated depreciation credit, এটা হবে আমাদের জার্নাল। তাহলে আবার আমরা কি করব, খুঁজে দেখব ট্রায়াল ব্যালেন্সে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বা accumulated depreciation কোনো কিছু আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা কোনোটাই এখানে আবারও নেই। তাহলে এখন কি করতে হবে বলেন তো? সেই যেখানে আমরা ট্রায়াল ব্যালেন্স দুদাক দিয়ে ক্লোজ করে ফেলেছিলাম তার নিচে আবার আমরা লিখবো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট দিকে এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি ক্রেডিট দিকে। বোঝা গেল? হ্যালো, বোঝা গেল? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এবং লাস্ট ওয়ান দেখেন, fourth one এবং last one, interest of 500 on the notes payable has accrued during August. ওরা বলতে চাচ্ছে ওদের একটা নোটস পেয়েবল ছিল যার উপর ইন্টারেস্ট ডিউ হয়েছে 500 টাকা। সো আমাকে বলে ফেলেন তো এক্সপেন্স ডিউ হলে আমরা কি করি? এক্সপেন্স ডিউ হলে আমাদের কি করতে হয়? হ্যালো, পরে কি করতে হবে? এক্সপেন্স ডিউ হলে আমরা কি করব? বলছেন না কেন? এক্সপেন্স ডিউ হলে আমরা কি জানাও দিই? ক্লাস আছেন? এটা আমরা জার্নালটা দিতে হয় না যে যে এক্সপেন্স এর নামটা দেওয়া থাকে সেই এক্সপেন্সকে ডেবিট করে এক্সপেন্স পেয়েবল কি ক্রেডিট করতে হয় না? এখানে আমাদের এক্সপেন্সটার নামটা কি? ইন্টারেস্ট এক্সপেন্স। সো আমাদের জার্নাল করতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। হ্যালো, জি ম্যাম। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ঠিক আছে? তাহলে আবার আমরা কি করব, ট্রায়াল ব্যালেন্সে ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইন্টারেস্ট পেয়েবল দুটোই খুঁজবো, যার কোনোটাই আমাদের দেয়া নেই। সো নতুন করে কি করব, ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইন্টারেস্ট লিখে ফেললাম অ্যাডজাস্টমেন্ট কলামে। এরপর অ্যাডজাস্টমেন্ট কলামে ডেবিট এবং ক্রেডিট সাইডকে কম্বাইন করে ফেলবো, যোগ করে ফেলবো, টোটাল করে ফেলবো। হয়ে গেল আমাদের অ্যাডজাস্টমেন্ট কলাম। এবার আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের we have to check whether there is any amount for trial balance. If only there is some amount in trial balance, so you have to put that amount in your adjusted trial balance. But if you have any amount in trial balance and in adjustment column also there is some amount, then you have to combine that or adjust that amount. And finally, you have to write the amount where the balance is greater. তার মানে আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন? এখানে আমরা যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করছি তখন আমরা কি করব, ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুটো কলামকে কম্বাইন করব, টোটাল করব। ওকে, কম্বাইন করব বা টোটাল করব। এখন বোঝার চেষ্টা করেন, আমরা যখন কম্বাইন করব বা টোটাল করব, দ্যাট ডাজন্ট অলওয়েজ মিন যে আমরা সবসময় এটাকে যোগই করব। কখনো কখনো এটা আমাদের ডিডাক্টও হতে পারে। কখন ডিডাক্ট হবে? যখন আমাদের এই অ্যামাউন্ট গুলো অপোজিট ডিরেকশনে থাকবে তখন কিন্তু আমাদের ডিডাক্ট করতে হবে। যেমন আমরা দেখেছি যে আমাদের হ্যাঁ, ধরেন সাপ্লাইজ আমাদের 1300 দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে, দিকে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট দিকে আছে 300। দেখেন 1300 হচ্ছে ডেবিট ব্যালেন্স, 300 হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা কি করব, এখানে কিন্তু আমাদের যেহেতু দুটো অপোজিট ডিরেকশনে, তাই আমাকে কি করতে হবে, বাদ দিয়ে যে অ্যামাউন্টটা পাবো সেটাকে ডেবিট দিকে লিখতে হবে, বিকজ ডেবিট ব্যালেন্সটা হচ্ছে বড়। আমার কথা কি বুঝতে পারলেন কিভাবে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের জন্য অ্যামাউন্টটাকে বের করলাম? হ্যালো, ট্রায়াল ব্যালেন্স আমাদের দেওয়া ছিল ডেবিট দিকে 1300,
অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে দেওয়া আছে 300, তাহলে দুটো কিন্তু অপোজিট ডিরেকশনে আছে অ্যামাউন্টটা। তো আমরা কি করেছি এই জন্য একটা অ্যামাউন্ট থেকে বড় অ্যামাউন্ট থেকে ছোটটাকে মাইনাস করে যে অ্যামাউন্টটা পেলাম সেটা বসালাম, এবং এটার ব্যালেন্সটা তাহলে কি থাকবে, ডেবিট ব্যালেন্স থাকবে, বিকজ ডেবিট ব্যালেন্স ইজ গ্রেটার দেন ক্রেডিট ব্যালেন্স। বোঝা গেল? এভাবে যখন আমাদের ট্রায়াল ব্যালেন্সে এক ধরনের ডিরেকশনে এবং অ্যাডজাস্টমেন্ট কলামে আরেক ধরনের ডিরেকশনে অ্যামাউন্টটা দেওয়া থাকবে, তখন আমার এভাবে মাইনাস করে অ্যামাউন্টটাকে বের করতে হবে। বোঝা গেল? হ্যালো, জি ম্যাম। বুঝিয়ে দিল? ওকে, ঠিক আছে। এবার দেখেন, এভাবে আমরা কি করব, প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে আবার একটু বুঝে নেন ভালো করে। এমন যদি হয় যে শুধুমাত্র আমাদের ট্রায়াল ব্যালেন্সেই কোনো অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্ট কলমে কিছুই নাই, তাহলে আমরা স্ট্রেইট সেই অ্যাকাউন্টের জন্য অ্যামাউন্টটাকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসিয়ে দিব। এমন যদি হয় কোনো অ্যামাউন্টের জন্য শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট কলামেই অ্যামাউন্ট আছে কিন্তু ট্রায়াল ব্যালেন্সে নেই, তাহলেও আমরা কি করব, শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট কলামে যে অ্যামাউন্ট আছে সেটাই বসিয়ে দিব। কিন্তু কখনো যদি এমন হয় যে আমাদের ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুটো কলামেই আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে এবং দুটো একই ডিরেকশনে, তাহলে আমরা কিন্তু অ্যাড করে ফেলবো। এবং যদি দুটো হয় অপোজিট ডিরেকশনে, তাহলে আমরা কিন্তু মাইনাস করে বা ডিডাক্ট করে অ্যামাউন্টটা বসাবো। বোঝা গেল? জি বুঝতে ম্যাম। পেরেছেন? ঠিক আছে। এভাবে আমরা প্রত্যেকটা আইটেমকে অ্যাডজাস্ট করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করে ফেললাম। এবার এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পর আমাদের যেটা করতে হয়, we have to prepare our financial statements, that means income statement and balance sheet in our worksheet. এবার আমরা কি করব, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করব। মনে রাখবেন, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে গিয়ে আমাদের কি কি দরকার হয়, আমাদের রেভিনিউ এবং এক্সপেন্স গুলোকে দরকার হয়। সো আমরা যদি একটু দেখি, এই অঙ্কে আমাদের একখানাই রেভিনিউ দেওয়া আছে, সার্ভিস রেভিনিউ 4900। এর বাইরে আর আছে আমাদের স্যালারি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স। তার মানে টোটাল কিন্তু আমরা 7টে এক্সপেন্সের আইটেম পাচ্ছি। এই 7টে আইটেমকে আমি কি করব, ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্সের দিকে বসিয়ে দিব। এখন আমরা যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেভিনিউ অ্যামাউন্টটা পাচ্ছি 4900, বাট এক্সপেন্স আমরা দেখতে পাচ্ছি 6300। সো উইল আই গেট নেট প্রফিট অর নেট লস ইন দিস প্রবলেম? নেট লস। ইয়েস, নেট লস। সো আমরা কি করছি, আমাদের রেভিনিউর দিকে যেহেতু ব্যালেন্সটা কম ছিল, আমরা সেই দিকে লসের অ্যামাউন্টটা বসিয়ে যোগ করে অ্যামাউন্টটা দেখিয়ে দিলাম। এবার ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিট আমরা বেসিক্যালি কি নিয়ে তৈরি করি, অ্যাসেট, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি, এগুলো নিয়েই তো সাধারণত আমরা ব্যালেন্স শিটটা করি। এখন একটু দেখি এখানে ব্যালেন্স শিটে কি কি আছে, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, প্রিপেইড, ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, 5টা আমাদের কি আছে, অ্যাসেট দেয়া আছে। এই 5টা আমরা কি করব, ব্যালেন্স শিটে বসিয়ে ফেললাম। এরপর নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, উই নো দ্যাট দে আর লায়াবিলিটি, সো আমরা ক্রেডিট দিকে বসিয়ে দিলাম। এরপর ক্যাপিটাল, আমরা জানি ক্যাপিটাল ইটস এ ক্রেডিট অ্যাকাউন্ট, সো আমরা এখন কি করব, ডেবিট দিকে বসাতে পারি। সরি, আমি বোধহয় একটু ভুল বলে ফেললাম, সেটা হচ্ছে বলতে গিয়ে হঠাৎ করে মানে কথাটা স্কিপ করে ফেলছি। সেটা হচ্ছে আমরা এরপরে বলছিলাম যে নোটস পেয়েবল এবং অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটি বলে আমরা ক্রেডিট দিকে বসাচ্ছি। এরপর আমাদের ক্যাপিটাল পাচ্ছি, ক্যাপিটালও আমরা জানি যে আমাদের এটা একটা ক্রেডিট অ্যাকাউন্ট, সো আমরা ক্যাপিটালটাকেও ক্রেডিট দিকে বসাবো। এরপর আমরা ড্রয়িং পাচ্ছি। কে আমাকে বলতে পারবেন ক্যাপিটালের সাথে ড্রয়িং এর পজিটিভ অর নেগেটিভ রিলেশনশিপ, কিরকম রিলেশনশিপ, কে আমাকে বলবেন? নেগেটিভ রিলেশন। নেগেটিভ রিলেশনশিপ। তাহলে ক্যাপিটাল যদি আমাদের ক্রেডিট দিকে বসে, ড্রয়িং আমাদের কোন দিকে বসা উচিত? ডেবিট। ইয়েস। ওকে, আমরা ডেবিট দিকে বসালাম। এরপর আমাদের আর দুটো আইটেম আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর ইন্টারেস্ট পেয়েবল। আচ্ছা, ইন্টারেস্ট পেয়েবল ইটস আ লায়াবিলিটি, আমরা কি করব, লায়াবিলিটি হলে ক্রেডিট দিকে বসালাম। এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আপনাদের কি নামটা শুনে মনে হয় যে এটা কোনো লায়াবিলিটি হবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা কি কোনো লায়াবিলিটি হবে? বলেন তো কেন তাহলে আমরা এটাকে ক্রেডিট দিকে বসাচ্ছি? হ্যালো,
অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে কেন ক্রেডিট দিকে বসাচ্ছি বলতে পারবেন কেউ? মনে রাখবেন, accumulated depreciation, it is a contra asset account which offset the value of an asset. এটা এমন একটা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট যেটা অ্যাসেটের অ্যাকাউন্টের ভ্যালুকে কমিয়ে ফেলে। এই জন্য আমরা কি করতে চাচ্ছি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে অ্যাসেট যেদিকে বসাই তার অপোজিট দিকে বসাচ্ছি, বিকজ এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কারণে অ্যাসেটের ভ্যালুটা আস্তে আস্তে কমে যাবে। বোঝা গেল? জি ম্যাম। হ্যালো, ঠিক আছে। আমাদের এর সাথে সাথে কিন্তু ওয়ার্কশিট পার্ট, দ্যাট মিনস আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট, এটা কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা আপনাদের দিক থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক মি, কোয়েশ্চেন করতে পারেন। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে দেন আমি শুরু করব। আমাদের নেক্সট রিকোয়ারমেন্ট ক্লোজিং এন্ট্রিজ, সেটা আমি দেখাবো, বলবো ক্লোজিং এন্ট্রি নিয়ে কথা বলবো। হ্যালো, কারো কোনো রেসপন্স নাই, সো আমি ম্যাম একটু কারো করবেন কোনো না হ্যাঁ হ্যাঁ ম্যাম, একটু কথা বললে ভালো হয়। কি বলবো আমাকে বলেন, আমি কি করব? হ্যালো, আমি কিন্তু কথাটা শুনতে পেলাম না, কি বলবো? জি ম্যাম, বলছে শুরু করতে এটা। আচ্ছা ঠিক আছে, ওকে। কারণ আমাদের হাতে তো মনে করেন 2:45 পর্যন্ত সময়, আমরা চেষ্টা করি যতটুকু পারি শেষ করে ফেলতে। এখন দেখেন, আমাদের ক্লোজিং এন্ট্রি আমরা করব। এই ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে ক্লোজিং জার্নাল এন্ট্রি, এবং মনে রাখবেন এই ক্লোজিং জার্নাল এন্ট্রি হাইয়েস্ট আমাদের 4টা হতে পারে। কাকে কাকে আমরা সাধারণত ক্লোজ করার জন্য ক্লোজিং এন্ট্রি দিয়ে থাকি মনে রাখবেন, রেভিনিউকে ক্লোজ করার জন্য, এক্সপেন্সকে ক্লোজ করার জন্য, নেট প্রফিট বা লসকে ক্লোজ করার জন্য, এবং ড্রয়িংকে ক্লোজ করার জন্য আমরা সাধারণত ক্লোজিং এন্ট্রি দিয়ে থাকি। এখন একটু খেয়াল করেন, এই 4টা ক্লোজিং এন্ট্রি যদি করি, এবার আমাকে বলেন আমি রেভিনিউকে ক্লোজ করতে চাচ্ছি। রেভিনিউ বেসিক্যালি কি অ্যাকাউন্ট? রেভিনিউ বেসিক্যালি কি অ্যাকাউন্ট? প্লিজ আস্ক মি। ক্রেডিট অ্যাকাউন্ট। ওকে, রেভিনিউ বেসিক্যালি ক্রেডিট অ্যাকাউন্ট। মনে রাখবেন, রেভিনিউকে আমরা যখন ক্লোজ করে কমিয়ে ফেলতে চাচ্ছি তখন আমরা কি করবো, তাহলে রেভিনিউকে আমরা যদি নর্মালি যদি ক্রেডিট অ্যাকাউন্ট হয় তাহলে আমাদের ডেবিট করতে হবে। বোঝা গেল? হ্যালো, রেভিনিউ বেসিক্যালি ক্রেডিট অ্যাকাউন্ট, কিন্তু আমি যদি রেভিনিউকে ক্লোজ করে দিতে চাই বা কমাতে চাই আমার কিন্তু রেভিনিউকে কি করতে হবে, ডেবিট করতে হবে। ঠিক আছে? ইয়েস ম্যাম। ঠিক আছে, তাই রেভিনিউ অ্যাকাউন্টকে ডেবিট করব। আর অপোজিট দিকে কে আসবে জানেন? ইনকাম সামারি অ্যাকাউন্ট। আপনাদের মনে হতে পারে মানে ইনকাম সামারি অ্যাকাউন্ট কেন? কারণ এই রেভিনিউ অ্যাকাউন্টকে আমরা ইনকাম স্টেটমেন্টে পেয়ে থাকি, এবং ইনকাম স্টেটমেন্ট কোনো অ্যাকাউন্টের নাম হয় না বলে ইনকাম সামারি অ্যাকাউন্ট বলছি। বুঝতে পেরেছেন? বোঝা গেল? ওকে, এবার আমরা এক্সপেন্সকে ক্লোজ করতে চাচ্ছি। এবার আপনারা বলেন তো, এক্সপেন্সকে ক্লোজ করার জার্নালটা তাহলে কি হবে? এক্সপেন্সকে ক্লোজ করতে যাচ্ছি, আমরা কি করব? এক্সপেন্স বেসিক্যালি কি অ্যাকাউন্ট? ডেবিট আর ক্রেডিট অ্যাকাউন্ট। ডেবিট অ্যাকাউন্ট। তাহলে ক্লোজ করতে চাইলে কি আমার ক্রেডিট করা উচিত হবে না? জি ম্যাম। ওকে, তাহলে এক্সপেন্স গুলোকে, সমস্ত এক্সপেন্স অ্যাকাউন্ট গুলোকে ক্রেডিট করে ডেবিট দিকে কাকে বসাবো? আবার সেই ইনকাম সামারি অ্যাকাউন্টকে, কারণ এক্সপেন্সও কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্ট থেকেই পাই। বুঝতে পেরেছেন? বোঝা গেল? ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট, আর সমস্ত এক্সপেন্স গুলোকে ক্রেডিট করব। হ্যালো, বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এবার আমরা নেট লস কে ক্লোজ করব। এখন বলেন, নেট লস কে যদি আমরা ক্লোজ করতে চাই তাহলে একটু ভেবে দেখেন তো, নেট লসের সাথে কার রিলেশন? লসের কারণে কি ইফেক্টেড হয় বলেন তো? ম্যাম লসের কারণে এক্সপেন্স কি? আর হচ্ছিল রেভিনিউ, না, দুইটা রিলেটেড। লসের লসের কারণে কে ইফেক্টেড হয়? ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আমরা কি দেখেছিলাম? নেট লস হলে আমরা ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল থেকে মাইনাস করে ফেলি না? করি? জি ম্যাম। তাহলে যদি আমাদের নেট লস হয় তার মানে আমাদের ক্যাপিটালকে কমিয়ে দিবে। ক্যাপিটাল ইটসেলফ ইজ এ ক্রেডিট অ্যাকাউন্ট,
এখন when we want to reduce this amount then we have to debit it. ক্যাপিটাল তো আমরা জানি সাধারণত ক্রেডিট অ্যাকাউন্ট, কিন্তু আমি যখন ক্যাপিটাল কমাতে চাচ্ছি তখন ক্যাপিটালকে কি করতে হবে? ডেবিট করতে হবে। Yes, ma'am. এবং ইনকাম সামারি অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে হবে, বিকজ আবারও খেয়াল করে দেখেন আপনার ওই নেট প্রফিট বা নেট লস সেটাও কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্ট থেকেই পাবো, পাবো না? হ্যালো, পাবো নাকি পাবো না? জি ম্যাম পাবো। ঠিক আছে, তাহলে এবার লাস্ট জার্নাল, ক্লোজিং জার্নালের মধ্যে সেটা হচ্ছে ড্রয়িং কে ক্লোজ করতে চাচ্ছি। এবার আবার চিন্তা করে দেখেন তো ড্রয়িং এর সাথে কার রিলেশনশিপ আছে, মানে ড্রয়িং এর কারণে কি ইফেক্টেড হয়? ক্যাশ। ক্যাশ, ও না সরি ম্যাম ক্যাপিটাল। ওনার্স ইকুইটি। ক্যাপিটাল। ড্রয়িং এর কারণে আমাদের ক্যাপিটাল কমে যায়, তো ক্যাপিটাল কমে গেলে ক্যাপিটালকে কি করব? সোহাগ আমাকেও একটু পানি দিও। সো আমার যদি ড্রয়িং এর সাথে ক্যাপিটালের নেগেটিভ রিলেশনশিপ আচ্ছা চলে গেছে, আচ্ছা তো ড্রয়িং এর কারণে আমাদের কি হচ্ছে? our capital will be reduced, so we have to debit our capital account. আমাদের ক্যাপিটাল যেহেতু কমে যায় ড্রয়িং এর কারণে, ক্যাপিটাল অ্যাকাউন্টকে কি করতে হবে? ডেবিট করে কমাতে হবে না? হবে নাকি হবে না? হ্যালো, হবে। হবে। আর ক্রেডিট দিকে এবার কি আমরা ইনকাম সামারি অ্যাকাউন্ট বলতে পারবো? ক্রেডিট দিকে ইনকাম সামারি অ্যাকাউন্ট কি বলতে পারবো আমরা? হ্যালো, ক্রেডিট দিকে ইনকাম সামারি অ্যাকাউন্ট কি বলতে পারবো? পারবো না, কারণ ড্রয়িং কি আমরা ইনকাম স্টেটমেন্টে বসাই? এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম না, সো আমরা এই জন্য ইনকাম সামারি অ্যাকাউন্টও বলতে পারবো না। সো আমরা ক্রেডিট কাকে করছি? আমরা ক্রেডিট করছি সেই ড্রয়িং কে, যেটা কোনো ইনকাম স্টেটমেন্টের আইটেম নয়। বোঝা গেল? কারো কোনো কোয়েশ্চেন আছে প্লিজ? কোনো কোয়েশ্চেন থাকলে এই 4টা ক্লোজিং জার্নাল নিয়ে কোয়েশ্চেন থাকলে কথা বলতে পারেন, যদি না থাকে তাহলে এবার আমি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স নিয়ে কথা বলবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আর নয়তো আমি এবার পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স নিয়ে কথা বলবো। সো একটু খেয়াল করে দেখেন, আমরা বলছি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, দ্যাট মিনস আফটার গিভিং ক্লোজিং এন্ট্রিজ উই উইল প্রিপেয়ার দিস ট্রায়াল ব্যালেন্স। তাহলে এখন আমাদের কি বলছে, ক্লোজিং এন্ট্রি করার পরে আমরা এই ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করব। তাহলে যদি সেটাই করে থাকি তাহলে ওখানে আমরা কোন কোন অ্যাকাউন্ট গুলোকে ক্লোজ করে ফেলেছি? রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস, এগুলোকে ক্লোজ করেছি না? রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস কে ক্লোজ করেছি না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে ওই নামে কি আমার অ্যাকাউন্ট কি থাকবে? ওই নামে কি আমার কোনো অ্যাকাউন্ট থাকবে? না ম্যাম। থাকবে না। কিন্তু মনে রাখবেন এই নামে কোনো অ্যাকাউন্ট থাকবে না। সোহাগ তুমি আমাকে একটু পানি দিও, এটা কি পানিটা ফেলে আমাকে একটু পানি দাও। সো এই নামে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট থাকছে না এখানে, ঠিক আছে? দ্যাট মিনস রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস, by this name there will be no account in our post closing trial balance. তাহলে যদি সেটা না হয় তাহলে আমরা বেসিক্যালি আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স আমরা কাকে কাকে দেখাবো? মনে রাখবেন, অ্যাসেট, liability and ending owner's equity will be the entries or accounts in our post closing trial balance. কথাটা, তাহলে এখানে আমরা আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে কাকে কাকে দেখাবো? অ্যাসেট, লায়াবিলিটি এবং এন্ডিং ক্যাপিটালকে। এবার আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে চলে যাচ্ছি। ট্রায়াল ব্যালেন্স থেকে দেখে নিই তো আমরা যে কি কি অ্যাসেট আছে আমাদের। ক্যাশ, অ্যাকাউন্ট, প্রিপেইড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, এই 5টা অ্যাসেট আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই 5টা অ্যাসেট অ্যাকাউন্ট আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে অ্যাসেটের হবে। এরপর নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, লায়াবিলিটি, আমি কি করব? ব্যালেন্স পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট দিকে বসাবো। এরপর ড্রয়িং, এখানে ড্রয়িং এর সাথে আমাদের ক্যাপিটালের নেগেটিভ রিলেশনশিপ বলে আমাদের কি করতে হবে? ড্রয়িং কে ডেবিট দিকে বসাতে হবে। নেক্সট আমাদের ইন্টারেস্ট পেয়েবল, এটা আমাদের একটা লায়াবিলিটি, তাই ক্রেডিট দিকে বসাবো। এবং লাস্ট ওয়ান
Accumulated depreciation, I have said, it's a contra asset account which offset the value of an asset. যেহেতু এটা অ্যাসেটের ভ্যালুটা কমিয়ে দেয়, জন্য অ্যাসেটকে সাধারণত আমরা ডেবিট দিকে লিখলে accumulated depreciation-কে আমরা কি করব, ক্রেডিট দিকে বসাই এই জন্য। বাট ইটস নট এ লায়াবিলিটি, মনে রাখবেন কিন্তু এটা কিন্তু কোনো লায়াবিলিটি নয়। এভাবে আমরা বসিয়ে ফেললাম। এবার যদি আরেকটা আইটেম শুধু বাকি আছে, কি সেটা জানেন? এন্ডিং ক্যাপিটাল। ক্যাপিটালটাকে এখনো দেখানো হয়নি। মনে রাখবেন এখানে আমাদের ক্যাপিটাল হিসেবে 30,000 টাকা প্রথমেই দেওয়া ছিল, বিগিনিং ক্যাপিটাল। তো আমরা কি করব, এই 30,000 টাকা থেকে, যেহেতু আমরা বলছি এন্ডিং ক্যাপিটাল, ওখান থেকে আমরা নেট লস এবং ড্রয়িংস দুটো যদি বাদ দিয়ে দেই, then we will get the amount of ending owner's equity which will be 27,600, যেটা হবে 27,600 টাকা। 30,000 থেকে 1,400 প্রথমে বাদ দিব, এরপর 1,000 বাদ দিব। এভাবে আমরা পেয়ে গেলাম আমাদের পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। দ্যাট মিনস asset, liability and ending owner's equity will be the items in preparation of your post closing trial balance. ওকে, তার মানে আমার কিন্তু এখন 3 আইটেম শেখা শেষ হয়ে গেল। প্রথমে আমরা ওয়ার্কশিট নিয়ে কথা বললাম, এরপর ক্লোজিং এন্ট্রি নিয়ে কথা বললাম, এরপর পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স নিয়ে কথা বললাম। এবার লাস্ট ওয়ান আইটেম which is classified balance sheet, সেটা নিয়ে আমরা কথা বলবো। This is a format of classified balance sheet. Okay, what is classified balance sheet? A classified balance sheet is a book of accounts where we show our assets and liabilities category, making category of them. ঠিক আছে, আমরা সেগুলোকে ক্যাটাগরি করে ক্যাটাগরি ওয়াইজ আমরা সেটাকে দেখাই। এখন মনে রাখবেন, in our asset side we will show 4 asset item, 4 ধরনের asset item দেখাবো। কি কি সেটা? ফার্স্ট হচ্ছে কারেন্ট অ্যাসেট, সেকেন্ড হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা আমার 4টা ক্যাটাগরিতে হতে পারে। আমি এটা আপনাদেরকে একটা জিনিস একটু দেখাবো, একটু দেখেন। বইয়ে আপনারা এই ক্লাসিফাইড ব্যালেন্স শিট কিভাবে করতে হবে, কি ধরনের অ্যামাউন্ট এখানে আসতে পারে, সেটা একটা স্যাম্পল হিসেবে দেখানো আছে, আপনারা এটা একটু দেখবেন। দেখেন, এই যে আমাদের একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিটের একটা স্যাম্পল দেওয়া আছে। সো in this classified balance sheet we will categories, asset will be categorized in 4 types. asset কে আমরা 4 টাইপে ক্যাটাগরি করব, 4 ভাগে ভাগ করব, 4টা হেডিংস এর আন্ডারে দেখাবো। যেখানে ফার্স্ট হচ্ছে কি কারেন্ট অ্যাসেট, সেকেন্ড হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, থার্ড হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, 4 হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। মনে থাকবে, কারেন্ট অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এন্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এখন একটু দেখে রাখেন, কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে সাধারণত আমাদের কোন ধরনের অ্যাসেট আসতে পারে? মনে রাখবেন, ক্যাশ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। ধরেন ইফ ইউ ইনভেস্ট in share for 6 months or for highest 1 year, then it will be called as short term investment বা current asset. So accounts receivable, আপনি অন অ্যাকাউন্টে আপনার কাস্টমারের কাছে কিছু গুড সেল করেছেন, যে কারণে আপনি তার কাছ থেকে বা হচ্ছে কোনো কিছু গুড সেল করেছেন, or you are providing service to your customer, then your customer will be called as your accounts receivable. So it will also be considered as an item in our current asset. Then notes receivable, mone rakhben, notes receivable and accounts receivable almost same, but in case of accounts receivable, it is the oral commitment is given here, but in case of note receivable, written commitment will be there. accounts receivable এর ক্ষেত্রে শুধুমাত্র ওরাল কমিটমেন্ট থাকবে, মৌখিক একটা কমিটমেন্ট থাকে, বাট নোট রিসিভেবল এর ক্ষেত্রে রিটেন কমিটমেন্ট থাকে। বোঝা গেল? জি হ্যালো, ওকে। নেক্সট হচ্ছে আমাদের ইনভেন্টরি। এই ইনভেন্টরি মানে কি জানেন? ইনভেন্টরি আমরা বাংলায় বলি এটাকে মজুদ পণ্য। আর এই ইনভেন্টরি বলতে আমরা বেসিক্যালি, ধরেন এমন যদি হয় আপনি কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হন, তাহলে আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেটার জন্য আপনার একটা র ম্যাটেরিয়াল বা ইনগ্রেডিয়েন্ট লাগবে না? সেই র ম্যাটেরিয়াল থেকে শুরু করে একদম ফিনিশ গুড তৈরি হওয়া পর্যন্ত সবকিছুকে আমরা কি বলবো জানেন? ইনভেন্টরি। It may be 3 types.
র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুড, মানে একদম র ম্যাটেরিয়াল থেকে ফিনিশ গুড তৈরি হওয়া পর্যন্ত তিনটা ফর্মকেই কিন্তু আমরা ইনভেন্টরি বলে থাকি। এরপর সাপ্লাইজ, ইউ নো ভেরি ওয়েল হোয়াট ইজ সাপ্লাইজ, সো এটাও আমাদের একটা কারেন্ট অ্যাসেট। এরপর প্রিপেইড ইন্স্যুরেন্স, মনে রাখবেন ইফ we paid insurance in advance for only 1 year, then it will be treated under current asset. But if we pay for 2 years, then it will be considered as long-term investment. Long-term investment আমরা দেখাবো তাহলে। That means আপনি যদি কোনো একটা ইনভেস্টমেন্ট 6 মাসের জন্য, 1 মাস, 1 বছরের জন্য, 3 মাসের জন্য দেখান, তাহলে আপনার কি করতে হবে? কারেন্ট অ্যাসেটে সেটা দেখাতে হবে। বাট আপনি যদি সেটা 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য ইনভেস্ট করেন, তাহলে সেটা লং টার্ম ইনভেস্টমেন্টে চলে আসবে। এরপর প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, মনে রাখবেন এই প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে আমাদের সাধারণত কি কি আসবে? আমাদের ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, এসি, প্রিন্টার, এই সমস্ত কিছু, ফটোকপি মেশিন, অল দিজ আর প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ঠিক আছে, এই সব কিছু হচ্ছে আমাদের প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ক্যাটাগরিতে আসবে। এবং ইফ ইউ হ্যাভ এনি accumulated depreciation for any assets, so you have to also deduct that, সেটাকে ডিডাক্ট করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট কাকে বলি? Intangible assets are those assets which doesn't have any existence or physical existence but which have value. For example, I think all of you have known what is copyright? সবাই জানেন না কপিরাইট কি? প্যাটেন্ট, কপিরাইট কি বলেন তো, আপনারা জানেন? জি ম্যাম, আজকে আপনার ক্লাসের আগের ক্লাসে এগুলো শিখেছি আমরা। আজকে আগের ক্লাসে কিভাবে শিখলেন? মানে ম্যাম আপনার এই ক্লাসের আগে যে কোর্সের ক্লাস ছিল সেই কোর্সের টপিক ছিল এটা আজকে। তাই? আচ্ছা, very good. তাহলে আমাকে একটু কেউ বুঝিয়ে বলেন তো, কেন কপিরাইট একটা অ্যাসেট বা প্যাটেন্ট কেন একটা অ্যাসেট? আমার মনে হয় এটা আপনাদের অনেকটাই ভালো হয়ে জানার কথা, বিকজ ইউ আর এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। In future, you will be a software engineer. In that case, sometimes you may create some software. আপনি তৈরি করতে পারেন। So, in that case, will you be allowed anyone to sell your software without your permission? Given না আপনি পারমিশন? নো। আপনি খুব ভালো একটা সফটওয়্যার বানাবেন, ঠিক আছে? ধরেন আমাদের ভাইরাস থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের পিসি কে, ল্যাপটপকে যেন ভাইরাস অ্যাটাক না করতে পারে, আপনি একটা খুবই ভালো একটা সফটওয়্যার তৈরি করলেন থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের। এখন এই ইয়েটা তো আপনি যখন এটাকে তৈরি করবেন, তখন সেটার সমস্ত ক্ষমতা কিন্তু আপনার থাকবে। এই সফটওয়্যারটার সত্ত্ব বা মালিকানা আপনার থাকবে, এবং আপনি পারবেন সেটা নিয়ে যে কোনো কিছু করার ক্ষমতাটা শুধু কিন্তু আপনারই থাকবে। যেমন ধরেন, কেউ যদি চায় আপনার প্রোডাক্টটা সেল করতে, সেক্ষেত্রে অবশ্যই উইথ ডিউ রেসপেক্ট অর উইথ ডিউ পারমিশন সে কিন্তু এটা করতে পারবে। বাট অবশ্যই আপনি সেটার জন্য কি করবেন? তার কাছ থেকে বেনিফিট এক্সপেক্ট করবেন, তাকে অবশ্যই আপনি রেভিনিউ শেয়ার করতে বলবেন আপনার সাথে। বোঝা গেল? জি তার ম্যাম। মানে একটু খেয়াল করেন যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে গিয়ে আপনি একটা ফর্মুলা ইউজ করে প্রোডাক্টটা তৈরি করেছেন। সেই ফর্মুলাটা আপনি ওন করছেন, এবং সেই ফর্মুলাটা চাইলেই আপনি কিন্তু কারো কাছে টাকায় বিক্রি করতে পারছেন। আপনার সেই সফটওয়্যারটা যে কেউ যদি বিক্রি করতে চায় তৈরি করে, অবশ্যই আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টের প্যাটেন্ট ও কপিরাইটটা কিনে নিতে হবে। তখন তারা চাইলে এটা বিক্রি করতে পারে, বাট তারা বিক্রি করতে পারবে এই শর্তে যে এর একটা লার্ন পোর্শন আপনাকে বেনিফিট হিসেবে দেওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে প্যাটেন্ট বা কপিরাইট কিভাবে আপনি একটা জিনিস আবিষ্কার করেছেন, সেই আপনার আবিষ্কার করার ফলে, তৈরি করার ফলে এটা আপনাকে এমন একটা সত্ত্ব বা অধিকার দিচ্ছে যে সেই অধিকার বলে আপনি কি করতে পারছেন? ওই সফটওয়্যারের ফর্মুলাটা বা ওই জিনিসটাকে আপনি কি করতে পারছেন? কারো কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে পারছেন। ঠিক আছে? যেমন আপনারা জানেন
যে আমরা বাংলাদেশে বসে কেএফসি, পিৎজা হাট বসে বসে ওদের প্রোডাক্ট পাচ্ছি না, বাট এই কেএফসি, পিৎজা হাট এগুলো কোনোটাই কি আমাদের বিজনেস ছিল? এটাকে আমরা প্রথম থেকে এটাকে আমরা তৈরি করেছি? কেএফসি কি আমাদের ইনভেন্টেড কোনো প্রোডাক্ট? হ্যালো, জানি না আমরা কেউ। না ম্যাম, বাইরের। ইয়েস, এবং অলরেডি আপনারা ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধের সুবাদে আমার মনে হয় আপনাদের এটা জানার কথা যে কেএফসি হচ্ছে ইসরায়েলের প্রোডাক্ট, ইহুদিদের প্রোডাক্ট, ঠিক আছে? So এখন দেখেন, এটা প্রোডাক্ট হচ্ছে ইসরায়েলের, বাট আমরা বাংলাদেশে বসে কিভাবে কেএফসি খাচ্ছি? কারণ কি জানেন? ওদের কাছ থেকে আমরা সিক্রেট যে ফর্মুলাটা, সেটা আমরা হচ্ছে ওদের কাছ থেকে প্যাটেন্টের বিনিময়ে কিনে নিয়েছি। সো আমরা ওদের ওই প্যাটেন্ট কিনে নেওয়ার বদলে আমরা কি করছি, ওই প্রোডাক্টটা নিজেরা ওদের সেই ফর্মুলা অনুযায়ী তৈরি করে বিক্রি করছি। তাহলে কেন আমরা এটা করতে পারছি? বিকজ আমরা তাদের কাছে প্যাটার্ন কিনে নিয়েছি, এবং আমরা যখনই কোনো একটা প্রোডাক্ট তৈরি করে সেল করব, সঙ্গে সঙ্গে এর একটা সার্টেন পোর্শন কি হবে, ওদের কাছে রেভিনিউ হিসেবে চলে যাবে। বোঝা গেল? সো এটা কেন হয়েছে? প্যাটেন্ট বা ট্রেডমার্কের কারণে, প্যাটেন্ট বা কপিরাইটের কারণে এটা হয়েছে, ঠিক আছে? তার সত্যটা আমরা কি করেছি, তাদের কাছ থেকে আমরা কিনে নিয়েছি, যে কারণে আমরা ওদের প্রোডাক্টটা বিক্রি করার অধিকারটা পেয়েছি, রাইটটা আমাদের তৈরি হয়েছে। সো দেখেন, এই যে প্যাটার্ন বলি, তারপর আমার যদি বলি গুডউইল বা সুনামের কথা শুনেছেন কখনো? জানি না আপনারা শুনেছেন কিনা। ধরেন আমাদের যেসব ব্র্যান্ডেড দোকান প্রোডাক্ট গুলো থাকে, ধরেন ফর এক্সাম্পল যদি আমরা তিব্বতের সাথে জাফকে কম্পেয়ার করি, বা অন্য আরেকটা ধরেন কসকোর সাথে আমরা ইউনিলিভারকে কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ইউনিলিভারের প্রোডাক্টটাকেই বেশি চুজ করি। কেন বলেন তো? ইউনিলিভারকে কেন বেশি চুজ করি? ম্যাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য। আমরা কেন জুতা কিনতে গিয়ে নর্মাল কোনো দোকানের জুতা না কিনে বাটা অ্যাপেক্স থেকে জুতা কিনতে পছন্দ করি? ফর দেয়ার ব্র্যান্ড ভ্যালু, অফকোর্স, তাই না? আর কোনো কারণ আছে? ধরেন আপনি একটা, যদি আমরা ফিমেল বা মেল যাদের কথাই বলি না কেন, যে জুতাটা আপনি বাটা বা অ্যাপেক্স থেকে কিনছেন, সেই ধরনের একটা নর্মাল দোকান থেকে যদি এই ধরনের কিনতে যান, তাহলে কি আপনার এর থেকে অনেক কম টাকা আপনি কিনতে পারেন না? কিন্তু কেন আপনি হচ্ছে বাটায় যাচ্ছেন, কেন আপনি অ্যাপেক্সে যাচ্ছেন? ফর দেয়ার ব্র্যান্ড ভ্যালু। আপনি জানেন যে ওদের প্রোডাক্টটা ভালো হবে, ঠিক আছে? এটা আপনি অনেকটাই এখানে নিশ্চিত ভাবে বলতে পারেন যে ওদের প্রোডাক্টটা ভালো হবে। এই কারণেই আমরা কি করি, অনেক বেশি টাকা দিয়ে হলেও আমরা সেই ব্র্যান্ডেড প্রোডাক্টটা কিনতে চাই। সো এই যে ব্র্যান্ডেড প্রোডাক্ট, এই ব্র্যান্ডেড প্রোডাক্ট মানে কি জানেন? ওই কোম্পানির কাস্টমারদের হচ্ছে অনেক গুডউইল বা সুনাম আছে, কাস্টমাররা ওদেরকে একটা ভালো প্রোডাক্ট হিসেবে, ভালো কোম্পানি হিসেবে তাদেরকে রিকগনাইজ করেছে। সো সেটাকে আমরা বলি গুডউইল, রেপুটেশন। এই গুডউইল বলেন, রেপুটেশন বলেন, সেটাকেও কিন্তু টাকার মূল্যে পরিমাপ করা হয়। যেমন ধরেন গুডউইল বা রেপুটেশনের কারণে, ধরেন ইউনিলিভার তাদের কোম্পানিকে যখন যদি ধরেন কারো কাছে বিক্রি করে ফেলতে চায়, তখন তারা কি করবে জানেন? তাদের ওই মুহূর্তে যত অ্যাসেট থাকবে, ধরেন সেই অ্যাসেটের ভ্যালু যা থাকবে, তার থেকে বেশি টাকায় তারা ওই বিজনেসটাকে টোটালি বিক্রি করবে। কেন জানেন? বিকজ তারা যখন তাদের বিজনেসটাকে বিক্রি করছে, তারা তাদের বিজনেসের গুডউইল বা রেপুটেশনটাও বিক্রি করছে। যারা ওদের বিজনেসটাকে কিনে নিচ্ছে, তাদের বিজনেসের অ্যাসেট গুলো কিনে নেওয়ার সাথে সাথে তাদের বিজনেসের রেপুটেশনটাও কিনে নিচ্ছে। বোঝা গেল? এই কারণে প্রত্যেকটা ব্যালেন্স শিটে ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে গুডউইল বা সুনামটাকেও দেখানো হয়ে থাকে। বোঝা গেল? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই চারটা ক্যাটাগরিতে আমরা অ্যাসেটকে দেখাই। এবার নেক্সট হচ্ছে আমার লাইবিলিটিকে আমরা দুটো ভাগে ভাগ করি। ফার্স্ট হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, সেকেন্ড হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। মনে রাখবেন, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে
আচ্ছা দেখেন, আমি ওইখানে একটু ডিফাইন করতে ভুলে গেছিলাম, আমি আবার একটু ব্যাক করছি। কারেন্ট লাইবিলিটি হচ্ছে যে লাইবিলিটি গুলো আমরা উইদিন নেক্সট ইয়ার, নেক্সট 1 বছরের মধ্যে আমরা যে লাইবিলিটি গুলো পরিশোধ করে ফেলবো সেটাকে আমরা বলছি কারেন্ট লাইবিলিটি। আর যে লাইবিলিটি গুলো আমরা নেক্সট 1 বছরের মধ্যে পরিশোধ করব না, তার থেকে বেশি সময় পরে পরিশোধ করব, সেগুলোকে আমরা বলবো লং টার্ম লাইবিলিটি। এবার আমি একটু এটাতে একটু যদি, আমার মনে হয় আমি কারেন্ট অ্যাসেটকে ডিফাইন করতে ভুলে গিয়েছিলাম। সো একটু মনে রাখেন, কারেন্ট অ্যাসেট আমরা হচ্ছে কিভাবে ডিফাইন করতে পারি। কারেন্ট অ্যাসেটস আর বেসিক্যালি দোজ অ্যাসেটস which can be converted in cash within 1 year, 1 বছরের মধ্যে যেটা ক্যাশে কনভার্ট হয়ে যেতে পারে, or which we can use within 1 year, যেটা আমরা 1 বছরের মধ্যে either ইউজ করে ফেলবো অথবা ক্যাশে কনভার্ট করে ফেলবো, সেগুলোকে আমরা বলছি কারেন্ট অ্যাসেট। এই জন্যই দেখেন আমি কিন্তু বলেছিলাম যে শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা আমরা 6 মাস পরেই হয়তো বিক্রি করে দিব, সেটাকে আমরা কারেন্ট অ্যাসেট বলছি। বা আমি যদি অ্যাকাউন্টস রিসিভেবলের কথা বলি বা নোট রিসিভেবলের কথা বলি, সাধারণত আমরা কি করি, এগুলোকে 1 বছরের মধ্যেই সাধারণত হয় ক্যাশে কনভার্ট করে ফেলি অথবা 1 বছরের মধ্যে ব্যবহার হয়ে যায়। যেমন ধরেন প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের যদি 1 বছরের জন্য হয় আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাই, কেন? কারণ 1 বছরের মধ্যে এটা এক্সপেন্স হয়ে যাবে। বোঝা গেল? জি ম্যাম। তো এইভাবে আমরা আমাদের ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করার সময় আমরা অ্যাসেট লাইবিলিটি থেকে দেখে নিব কোন অ্যাসেট আমাদের কোন ক্যাটাগরিতে যাচ্ছে। দ্যাট মিন্স কোনটাকে আমরা which item we have to write under current asset heading, which item we have to write under long term investment heading, which item we have to write under property plant and equipment, and which items we have to write under intangible asset. এইভাবে আমাদেরকে বসাতে হবে। বোঝা গেল? So these are all about our worksheet chapter. আমরা বেসিক্যালি আপনাদের বলেছিলাম এই 4টা রিকোয়ারমেন্ট আমরা শিখবো। পরীক্ষা যদিও আমরা এতগুলো দিব না অবশ্যই, কিন্তু আপনাদেরকে শিখিয়ে রাখলাম। এখন আপনাদের কাজ হবে ডিএলসি থেকে আপনার আরো কিছু হয়তো ক্লাস রেকর্ডিং থাকতে পারে, সেখানে দেখে নেবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন। বোঝা গেল? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। সো দয়া করিয়া বিএলসি থেকে ক্লাস রেকর্ডিং গুলো দেখবেন, বিকজ আমাদের হাতে কিন্তু সময় খুব বেশি থাকবে না। আমি বড়জোর আর একটা ক্লাসে ওয়ার্কশিট নিয়ে কথা বলবো, এরপর থেকে কিন্তু আমার বিজনেস নিয়ে কথা বলতে হবে, ইকোনমিক্স নিয়ে কথা বলতে হবে। ওকে, ম্যাম ফাইনালের টপিক গুলো একবার একটু সামারাইজ করে দিলে ভালো হতো, যেহেতু ক্লাস বলতে ওয়ার্কশিট, তারপর বিজনেস এবং ইকোনমিক্স থেকে, বিজনেস থেকে একটা চ্যাপ্টার, ওয়ার্কশিটের একটা চ্যাপ্টার এবং ইকোনমিক্স থেকে 2টো চ্যাপ্টার। দেখা যাক এখন কতটুকু আমরা কভার করতে পারি। আমরা যে কোনো সময় আমরা হচ্ছে আমাদের টিচারদের সাথে আরো যারা এই কোর্সটা পড়ান সবার সাথে একটা মিটিং করতে পারি। সো আমরা তখন আরো ফাইনালি ডিসাইড করে নিব যে আমরা আসলে ঠিক কতটুকু কি কি কভার করতে পারছি। ঠিক আছে, কোন টপিক গুলো আমরা হচ্ছে কভার করছি সেটা আমরা তখন ডিসকাস করে নিব। ওকে, এবার আমি অ্যাটেন্ডেন্সটা নিব।